আজকের গল্প পূজা নামের একটি মেয়েকে নিয়ে, যার সবেমাত্র বিয়ে হয়েছে। আর 10টা মেয়ের বিয়ের পর যেমন স্বপ্ন থাকে শ্বশুরবাড়ি গিয়ে সংসার করবে, স্বামীর আদর আর ভালোবাসায় নিজেকে রাঙিয়ে নিবে, এমনটা ইচ্ছে ছিল তার। কিন্তু বিয়ের প্রথম রাতেই তার সাথে এমন কিছু ঘটে যেটা তার আত্মাকে কাঁপিয়ে দেয়। এমন এক সত্য বেরিয়ে আসে যেটা সে কখনো কল্পনাও করতে পারেনি। এতে করে ভয় আর আতঙ্কিত হয়ে ভেঙে পড়ে পূজা। শেষমেশ উপায় না পেয়ে তার বড় যা কমলেশের কাছে সবটুকু সাহস নিয়ে যখন নিজের কষ্টের কথা বলতে যায়, তখন পূজা সান্ত্বনার বদলে উপহার পায় একটা থাপ্পড়। এতে করে পূজা মাটিতে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে। এখানে পূজার সাথে তো কিছু একটা প্রতারণা বা জুলুম করা হয়েছে, যেটা সে না পারছে হজম করতে, না পারছে উগলে দিতে। তো কি এমন সত্য লুকিয়ে আছে দেখবো আজকের এই গল্পে। তো কেমন আছো সবাই? আবারও হাজির হলাম তোমাদের ট্রেন্ডিবিতে নতুন একটা শিক্ষণীয় গল্প নিয়ে। তো দেরি কিসের, জলদি একটা লাইক দিয়ে দাও, আমি গল্পে চলে যাচ্ছি। আর একটা অনুরোধ থাকবে তোমাদের কাছে, গল্প শেষ অবধি দেখবে, কেননা আজকের এই গল্প তোমাকে অনেক কিছুই শেখাবে। তো গল্প শুরু হয় হাসি খুশি একটা পরিবার দেখিয়ে। আর এই পরিবারে একজন মহিলা আছে যিনি কিনা খুবই দায়িত্বশীল। পরিবারকে আগলে রাখাই তার যেন গৃহিণী হিসাবে একমাত্র কর্তব্য। কমলেশের স্বামী রুদ্রপ্রতাপ, আর তাদের একটা ছোট মেয়েও রয়েছে। এছাড়াও বাড়িতে শ্বশুর শাশুড়ি ঠাকুমা ছাড়াও গল্পের মূল চরিত্র কমলেশের দেবর অরুণ রয়েছে। কমলেশ অরুণকে দেবর নয়, বরং নিজের ছেলের মতোই দেখত। কিন্তু অরুণ যেহেতু বড় হয়েছে, তাই পরিবারের সবাই আজকে তার জন্য বিয়ের পাত্রী দেখতে যাচ্ছে। আর আজকে যে মেয়েকে সবাই দেখতে যাচ্ছে তার নাম পূজা। পূজা খুবই মেধাবী, সে ইংলিশ অনার্সে বিয়ে করেছে। এজন্যই সে তার আত্মবিশ্বাস দিয়ে সবার মন জয় করে নেয়। সবাইকে ইমপ্রেস করার জন্য সে মিষ্টি গলায় একটি ইংরেজি গানও গিয়ে শোনায়। এতে পুরো পরিবার যেন মুগ্ধ হয়ে যায়। আর অরুণও পূজাকে প্রথম থেকেই ফিদা হয়ে গিয়েছে। কিন্তু পরিবারের একজন তো ছিল যার মুখে হাসির থেকে দুশ্চিন্তাই বেশি ছিল। আসলে কমলেশের কাছে ইংরেজি বলা এই মডার্ন যুগের মেয়ে হিসাবে পূজাকে একদমই পছন্দ হয়নি। তাই অরুণকে বলে, দেখো, এই মেয়েকে আমি বাড়ির বউ হিসেবে মানতে পারছি না। কিন্তু অরুণ বলে, সবকিছুই তো ঠিক আছে, আমার এই মেয়েকে বউ হিসেবে লাগবে। অরুণের আবদার ফেলতে পারে না কমলেশ, তাই অনিচ্ছা থাকা সত্ত্বেও সেও এই বিয়েতে মত দিয়ে দেয়। আর সেদিনই তড়িঘড়ি করে আংটিও বদল হয়ে যায়। পরদিন কমলেশ সকাল সকাল শাশুড়িকে নিয়ে বেরিয়ে পড়ে বিয়ের কেনাকাটা করার জন্য। কিন্তু পথে খেয়াল করে রাস্তায় অনেক মানুষের ভিড়, কেননা এলাকার কিছু মানুষ নিখোঁজ হয়েছিল। তাই পুলিশ তেমন ব্যবস্থা নেয়নি বলে সবাই মিছিলে নেমেছে। আর সেই মিছিলের ভিড়ের মধ্যে কমলেশ দেখে তাদের বাড়ির হবু বউ পূজাও আছে। এটা দেখে কমলেশের যেন পা থেকে মাটি সরে যায়, তার মাথায় যেন রক্ত গরম হয়ে ফুটতে শুরু করে। তাই কাছে গিয়ে পূজাকে বলে, এইসব নাটক বন্ধ করো। পূজা বুঝে উঠতে পারে না যে সে কি এমন দোষ করে ফেললো। রাগে ফুলে পেঁপে কমলেশ পূজার হাত ধরে বাড়িতে নিয়ে আসে আর তার আঙ্গুল থেকে এঙ্গেজমেন্টের আংটি খুলে নেয় আর বলে, আমার দেবর সাথে কোনোভাবেই তোমার মতো মেয়ের বিয়ে দেব না। বাড়িতে আসার পর কমলেশ পুরো ঘটনা সবাইকে খুলে বলে। এতে করে কমলেশের স্বামী বলে, তুমি এটা মোটেও ভালো কাজ করনি। অরুণ বারবার মিনতি করে বলে, আমার মেয়েটাকে অনেক পছন্দ হয়েছে, তুমি এমনটা না করলেও পারতে, সে তো অন্যায় কিছু করেনি, বিপদে মানুষের পাশে দাঁড়িয়েছে মাত্র। কিন্তু কমলেশের জিদের কাছে মাথা নত করে না, তাই চুপচাপ দাঁড়িয়ে থাকে। সেদিনই কিছু ঘন্টা পর পূজা নিজেই অরুণদের বাসায় চলে আসে আর বাড়ির ছাদে কমলেশের কাছে যায় আর বলে, আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। আরও বলে, দেখুন, আমি যদি ন্যায়ের জন্য বিপদে পড়া মানুষের পাশে না দাঁড়াই, তবে তো পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, তাই না? কমলেশ আসলে মন থেকে একটু নরম মানুষ ছিল। সেও বুঝতে পারে যে পূজা আসলে ভুল কিছু করেনি। তাই হাসি মুখে বলে, আমি আসলে তোমার কথা শুনে বুঝতে পেরেছি যে আমার এই সামান্য একটা কারণে আমার ছেলের সাথে তোমার বিয়ে না দেওয়াটা ঠিক হয়নি। আর আমি একটু বুঝিও কম, কিন্তু যখন বুঝতে পারি কোনটা ভুল আর কোনটা সঠিক, তখন আমি কখনো সঠিক পথে ছাড়া দিতে ভুলি না। এরপর কমলেশ পূজাকে সবার কাছে নিয়ে যায় আর সসম্মানের সাথে আবারও বিয়ের আংটি পরিয়ে দেয়। এরপর চলে আসে সেই মুহূর্ত, পুরো বাড়ি যেন মেতে উঠেছে আনন্দে। আজকে পূজা আর অরুণের বিয়ের দিন। বিয়ের মণ্ডপে বসে পূজা যেন কাঁপছিল, কেননা তার শরীরে জ্বর এসেছিল। তবুও যেহেতু বিয়ে বলে কথা, এত মানুষের এত আয়োজন, এখানে সামান্য শরীর খারাপ বলে তো বিয়ে পিছিয়ে যাবে না, তাই না? তো 7 পাকে ঘোরার সময় মেডিসিন খেয়ে নিজেকে সে শক্ত করে রাখে। তো যাই হোক, অসুস্থ শরীর নিয়ে বিয়ে সম্পন্ন হয়। এরপর আসে বিয়ের সেই রাত, মানে বাসর রাত, যেটা প্রত্যেকটা মেয়ে এবং ছেলের জীবনে শ্রেষ্ঠ রাত বলে। কিন্তু পূজার তো শরীর খারাপ ছিল। শরীর খারাপ থাকলে কিসের বাসরাত আর কিসের কি, সেভাবে হয়তো অরুণকে বুঝিয়ে বললে সে হয়তো বুঝবে। বিয়ে মানে যেহেতু দায়িত্ব আর ভালো খারাপ সমস্ত কিছুই দুজন শেয়ার করে, তাই অরুণকে বুঝিয়ে বললে সে অবশ্যই বুঝবে। এরপর অরুণ পূজার কাছে আসে। তখন পূজা অরুণকে বলে, দেখো, আমি জানি আমাদের আজকে বাসর রাত, কিন্তু আমার শরীর ভীষণ খারাপ। আজকে আমরা কিছুই করব না। আমি একটু সুস্থ হলে তবেই আমরা সবকিছু করব, আর ভালোবাসায় রাঙিয়ে দেব তোমায়।
কিন্তু অরুণ তখন স্বামীর অহংকার আর লালসায় মগ্ন ছিল। পূজা কান্না করে মিনতি করে যে আজকে আমাকে ছেড়ে দাও, কিন্তু অরুণ বলে আজকে বাসরাত, আজকে বিড়াল মারবো না তো কবে মারবো। এই বলে পূজার ওপর অমানসিক অত্যাচার চালায়। নতুন বউয়ের যতটুকু স্বামীর কাছ থেকে আশা ছিল মুহূর্তেই সবকিছু যেন বিছানায় হিংস্র পশুর কাছে ভেঙে যায়। এভাবেই সারা রাত চোখের পানি দিয়ে পূজা তাকিয়ে থাকে। সকালবেলা যখন অরুণ জেগে যায় দেখে পূজা তখনও কান্না করছে। সে বলে এমন কেন করছো, আমি তোমার স্বামী, আমার এতটুকু তো অধিকার আছে তাই না? আর আমি তো পরপুরুষও না যে তোমাকে জোর করে ধর্ষণ করেছি। কিন্তু তখন যন্ত্রণা আর শরীর ব্যথায় পূজা মুখ চেপে কান্না করছিল। অরুণ কান্না থামানোর অনেক চেষ্টা করে, বলে আমি তোমার সাথে যা করেছি স্বামী হিসেবে অধিকার থেকেই করেছি। পূজা বলে আমি সেই অধিকার গত রাতে দেই নেই, আর কারো ইচ্ছের বিরুদ্ধে কিছু করা এক প্রকার নির্যাতন। কিন্তু অরুণের পাষাণ মনে এসবের কিছুই মনে হয় না। অরুণের কাছে বউ মানে খেলার পুতুল, যখন ইচ্ছে খেলবে, যখন ইচ্ছে ভেঙে ফেলবে। পুতুলকে আগলে রাখার দায়িত্ব তার নয়। দেখে মনে হয় যেন শরীর ভোগ করার জন্যই সে এই বিয়েটা করেছে। এরপর পূজা বলে তুমি আমার স্বামী হলেও গত রাতে তুমি আমার উপর ধর্ষণ করেছো। এটা শুনে অরুণের পুরুষত্বে আঘাত লাগে। তাই পূজাকে বলে তোর যদি মনে হয় আমি তোর সাথে যা করেছি সেটা অন্যায় তো বাহিরে যা। এই বলে অসুস্থ পূজাকে টানতে টানতে বাহিরে বের করে দেয়। কাঁদতে কাঁদতে পূজা ব্যথার শরীর নিয়ে বাহিরে আসলে দেখে কমলেশ কিছু মহিলাদের সাথে গল্প করছে। সে সবাইকে বলছে যে মেয়েরা বোমা ফাটানোকে যতটা না ভয় পায় তার থেকেও বেশি ভয় পায় নিজের ইজ্জতের তামাশা হওয়াকে। এসব কথা শুনে পূজা কিছুক্ষণের জন্য হয়ে যায় আর ভাবে সে এখন যে পরিবার আর সমাজে এসে পড়েছে সেখান থেকে বিচার পাওয়া অসম্ভব। তাই তার সাথে অন্যায় হচ্ছে যেন ভয়ে ভয়ে আবারও রুমে ফিরে আসে। আর এতটুকু আশা নিয়ে ভাবছিল হয়তো অরুণ কিছুটা হলেও এবার তাকে বুঝবে আর তার কাছে ভুলের ক্ষমাও চেয়ে নিবে। কিন্তু দেখে অরুণের তাকে নিয়ে বিন্দুমাত্র কোনো অনুশোচনা নেই। পূজা তখনও জ্বরে কাঁপছিল, কিন্তু অরুণ আবারও পশুর মতো হয়ে যায়। একবার ম্যাচ খেলেও যেন তার শান্তি হয়নি। তাই অসুস্থ পূজাকে আবারও বাধ্য করে তার জ্বালা মিটিয়ে দেওয়ার জন্য। এরপর আবারও জোরপূর্বক পূজার সাথে শারীরিক সম্পর্ক করে। পূজা যেন এবার ভেঙে পড়ে। বেঁচে থাকার আশা যেন কেউ দুমড়ে মুচড়ে দিয়েছে। সেভাবে স্বামী স্ত্রীর বন্ধনকে সবাই যেমন ভালোবাসা বলে, কিন্তু এটা মোটেও ভালোবাসা না। এটা শুধুমাত্র স্বামীরা তার স্ত্রীকে ভোগ করা এবং বাড়ির কাজ করার জন্য নিয়ে আসে। এরপর কয়েক ঘন্টা পর পূজা সবটুকু আশা ছেড়ে দিয়ে ছাদের এক কোণে দাঁড়িয়ে থাকে। কিছু সময় পর কমলেশ সেখানে আসে আর জিজ্ঞেস করে পূজা তোমার কি হয়েছে, তুমি এভাবে এখানে দাঁড়িয়ে আছো কেন? অনেকবার জিজ্ঞেস করার পরও পূজা রাতে ঘটে যাওয়া পশুর অত্যাচারের কথা বলে না। কমলেশ ভাবে নতুন বিয়ে হয়েছে, এই জন্য হয়তো পরিবারের জন্য মন খারাপ করছে। তাই বলে আমি আগামীকাল নিজে তোমায় তোমার বাবার বাড়িতে রেখে আসবো। এরপর পরদিন কমলেশ বাইক নিয়ে পূজাকে নিয়ে বের হয় তার বাবার বাড়ির উদ্দেশ্যে। বাড়ি যাওয়ার পথে পূজা ভাবছিল আর কেউ তাকে বুঝুক আর না বুঝুক নিজের মা তো তার কষ্ট বুঝবে। এরপর বাড়ি পৌঁছে মন খারাপ করে বসেছিল। মা কাছে আসলে পূজা ঘটে যাওয়া সেই রাতের সমস্ত কিছু খুলে বলে, আর কি পরিমাণ তার শরীরের প্রতি নির্যাতন করেছে এটাও সে বলে। কিন্তু সে ভাবতেও পারেনি যে তার মা এমনটা উত্তর দেবে। মা বলে দেখ সে তোর স্বামী, আর একটা দম্পতির মধ্যে এসব হতেই থাকে। আর নতুন বিয়ে হয়েছে, একটু তো শরীর ভোগ করবেই। এতে তোমার অরুণকে না করা একদম ঠিক হয়নি। মেয়ে হয়ে জন্ম নিয়েছো, এতটুকুতে ভেঙে বললে তো চলবে না। আর এই সম্পর্ক যত হবে তবেই তো বংশে বাতি আসবে। এসব কথা মায়ের মুখে শুনে পূজা কান্নায় ভেঙে পড়ে আর বোঝানোর অনেক চেষ্টা করে। কিন্তু মা নিজের কসম কাটিয়ে বলে এমনিতেও আমাদের অভাবের সংসার, তোমাকে সংসার করতেই হবে, আর সমাজ বলেও তো একটা কথা আছে। তাই তখনই পূজাকে শ্বশুরবাড়িতে ফিরে যেতে বলে। পূজা অনেক আকুতি মিনতি করে, কিন্তু মা বলে যদি তুমি এখনই ফিরে না যাও তবে আমার মরা মুখ দেখবে। তাই উপায় না পেয়ে পূজা আবারও ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর কমলেশ আবারও তাকে নিতে আসে। সে যেন একটা জীবন্ত লাশ হয়ে বাইকে বসেছিল। রাস্তায় পূজা কমলেশকে বলে সে ওয়াশরুমে যাবে, তাই বাইক সাইড করতে বলে। এরপর পূজা জীবনের একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেয়, তাই সে কমলেশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়। অনেক সময় পার হয়ে গেলেও কমলেশ দেখে পূজা ফিরে আসছে না, তাই খুঁজতে শুরু করে যে পূজা আসলে কোথায় চলে গেল। অনেক খুঁজেও পূজাকে সে পায় না, তাই ঘরে পৌঁছে সমস্ত কিছু সবাইকে খুলে বলে। সবাই এই কথা শুনে যেন আকাশ থেকে পড়ে আর বলে জলজান্ত একটা মানুষ এভাবে তো হারিয়ে যেতে পারে না। তাই আবারও কমলেশ বেরিয়ে পড়ে পূজাকে খুঁজতে। পথে আবারও না পেয়ে পূজার বান্ধবীকে কল করে আর আসতে বলে। পূজার বান্ধবী আসলে বলে সে তার ব্যাপারে কিছুই জানে না, তবে সে তাকে পূজাকে খুঁজতে সাহায্য করবে। এরপর অনেক সময় পর একটা পুরনো বাড়ির কাছে পূজাকে সে পেয়ে যায়। বান্ধবীকে সে কিছুই বলতে পারে না, তাই সে সেখান থেকে চলে যায়। কমলেশ এসে বলে তুমি এমনটা কেন করেছো? তাই পূজা এবার সাহস করে সেই রাতে ঘটে যাওয়া সমস্ত কিছু খুলে বলে। এটাও বলে তার সাথে কি পরিমাণ নির্যাতন চালানো হয়েছে। কিন্তু যেহেতু কমলেশ অরুণকে নিজের ছেলের মতো বড় করেছে, তাই ছেলের সম্পর্কে এমন কথা শুনে সে যেন হজম করতে পারে না।
তাই সত্যটা জানা সত্ত্বেও রেগে গিয়ে পূজাকে একটা থাপ্পড় মেরে দেয় আর জোরপূর্বক আবারও বাড়িতে নিয়ে আসে। পূজা যেন সম্পূর্ণ একা হয়ে গিয়েছিল। তাকে বোঝার মতো একজন মানুষও ছিল না। প্রথমেই বলেছিলাম কমলেশ বাহিরে শক্ত হলেও ভেতরে অনেক নরম মনে মানুষ ছিল। পূজাকে থাপ্পড় মারার পর আর ভাবছিল যে পূজা যেটা তাকে বলেছে যদি সেটা আসলেই সত্যি হয় তবে এটা অন্যায় হচ্ছে। এরপর অরুণ আর পূজা হানিমুনে ঘুরতে চলে যায়। সব কিছুই অরুণের কাছে রঙিন লাগলেও পূজার কাছে সব কিছুই কুয়াশার মতো ধোঁয়াশে মনে হচ্ছিল। অরুণকে বোঝানোর অনেক চেষ্টা করে কিন্তু অরুণ শুধুমাত্র তাকে ভোগ করতেই চাইতো। যেমন কেউ অনেকদিন না খেয়ে থাকলে প্রচুর খেয়ে শান্তি পায় না, ঠিক তেমনই। তাই পূজার চোখের পানির মূল্য না দিয়ে আবারও পূজার উপর ঝাঁপিয়ে পড়ে। বেচারি পূজা বিছানায় শুয়ে যন্ত্রণা আর কান্না করা ছাড়া কোনো উপায়ই ছিল না। যে কিনা অরুণকে জীবনসঙ্গী মনে করে বোঝাতে চেয়েছিল সে আসলে বোঝার মতো পাত্রই না। তার চোখে সে শুধুমাত্র একজন স্বামী যার কোনো দায়িত্ব নেই, শুধু আছে শরীরের প্রতি লোভ আর লালসা। পূজার জীবন যেন একটা নরকে পরিণত হয়ে যায়। এরপর পরদিন রাতে অরুণ বলে চলো আমরা আরেক ম্যাচ খেলি। পূজা যেন ভয় পেয়ে যায়, তাই বলে তুমি এখানেই থাকো, আমি বাথরুম থেকে আসছি। এই বলে বাথরুমে গিয়ে নিজেকে বন্দি করে ফেলে। অনেক সময় পার হয়ে গেলেও যখন দেখে পূজা বের হচ্ছে না তখন অরুণ বাথরুমের দরজা ধাক্কা দেয় আর পূজা ভেতরে ভয় চিৎকার করে বলে দেখো তুমি যেটা আজকে চাইছো সেটা সম্ভব না, কেননা তার পিরিয়ড চলছে। কিন্তু অরুণ পশুর মতো বলে দরজা খোল, আমি নিজে চেক করে দেখব তো সত্যিই পিরিয়ড হয়েছে কিনা। পূজা যেন বিশ্বাসই করতে পারছে না যে এই নরপিশাচ তার স্বামী, সে স্বামী নামের কলঙ্ক। এই চরম অবমানে পূজা এবার কঠিন সিদ্ধান্ত নেয়। তাই ভয়কে তোয়াক্কা না করে সেখানে থাকা একটা ব্লেড নিয়ে নেয় আর শরীরের সেই গোপন জায়গায় আঘাত করে আর নিজেকে রক্তাক্ত করে ফেলে। পরদিন পূজাকে হসপিটালে ভর্তি করা হয়। পরিবারের সবাই জেনে যায় পূজা হসপিটালে আছে আর তার অবস্থা খুবই খারাপ। সবাই যখন হসপিটালে পৌঁছায় অরুণ খুব বুদ্ধির সাথে সবাইকে বলে তেমন কিছুই হয়নি, মেয়েদের যে সমস্যা হয় সাধারণত সেটাই হয়েছে। কমলেশ এবার পূজার কাছে যায় আর দেখে পূজা জ্ঞান হারিয়ে জীবন মরণ নিয়ে যুদ্ধ করছে। তাই কমলেশ ডক্টরের কাছে জানতে চায় আসলে পূজার কি হয়েছে। ডক্টর এবার কমলেশকে সমস্ত কিছু খুলে বলে। এসব কথা শুনে কমলেশের যেন পা থেকে মাটি সরে যায়। ডক্টর আরও বলে পূজার ব্লেড দিয়ে যে স্থান কেটেছে আর সেই স্থানে প্রচুর রক্তক্ষরণ হয়েছে, এজন্য পূজা জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এসব শুনে যেন তার শরীর শিউরে ওঠে আর নিজেকে শান্ত করে বেরিয়ে আসে আর পরিবারের সবাইকে বলে তেমন কিছুই হয়নি, আমি আছি পূজার কাছে, তোমরা বাড়ি ফিরে যাও। এরপর সবাই হসপিটাল থেকে চলে যায়, রয়ে যায় শুধুমাত্র কমলেশ। কিছু সময় পূজার কাছে বসে থাকার পর পূজার জ্ঞান ফিরে আসে। পূজা ব্যথা ভরাক্রান্তভাবে বলে যে তার সাথে প্রতিনিয়ত অন্যায় হচ্ছিল, এর জন্যই সে এই কাজ ছাড়া কোনো উপায় খুঁজে পাচ্ছিল না। এরপর রাতের বেলা কমলেশ বাড়ি ফিরে আসে আর পূজা যে কাজ করেছিল মানে ব্লেড দিয়ে কতটা যন্ত্রণা পেয়েছে সেটা উপলব্ধি করতে একটা ব্লেড নিয়ে বাথরুমে যায় আর ব্লেড দিয়ে সেটাই করার চেষ্টা করে যেটা পূজা করেছে। কিন্তু ব্লেড হাতে নিতে তার হাত কেঁপে ওঠে, তাই ব্লেড ফেলে দেয় আর চিৎকার করে কাঁদতে শুরু করে। এতে তার বিশ্বাস হয়ে যায় পূজা যা বলছে সব সত্য আর কতটা যন্ত্রণা মানুষ পেতে না চাইলে এমন কাজ করতে পারে। পরদিন অরুণ হসপিটালে আসে পূজাকে দেখার জন্য আর ডক্টরের কাছে গিয়ে জিজ্ঞেস করে আমি কি পূজাকে এখন বাড়ি নিয়ে যেতে পারবো। আর লজ্জা শরমের মাথা খেয়ে বলে আমি কি আমার স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করতে পারবো। এই জঘন্য কথা শুনে ডক্টর বলে আমি পূজার ক্ষতস্থান দেখেছি, কতটা কষ্ট আর বিপদে পড়লে মানুষ এমন কাজ করতে পারে। আর আমি জানি এর পেছনে তোমার মতো নরপিচার স্বামী দায়ী। শরীর ভোগের নেশায় এতটাই নিচে নামতে পারে তোমাকে না দেখলে বুঝতাম না। তোমার মতো মানুষকে গুলি করে মেরে ফেলা উচিত। এরপর ক্ষেপে সিকিউরিটি গার্ডকে ডেকে অরুণকে বের করে দিতে বলে। বাইরে এসে রিসিপশনে জানতে পারে পূজা হসপিটালে নেই। সব বিল পরিশোধ করে কমলেশ তাকে নিয়ে গিয়েছে। এরপর অরুণ হসপিটাল থেকে বেরিয়ে পড়ে। আসলে পূজা যে সোনালী স্বপ্ন নিয়ে নতুন সংসার করার জন্য স্বামীর বাড়িতে এসেছিল সেটা তার কাছে পরিণত হয়ে গিয়েছে একটা নরকে। কিন্তু সব কিছুর মধ্যে এবার পূজার পাশে কমলেশ দাঁড়িয়েছে। সে বুঝতে পেরেছে পূজার কষ্ট, তাই সবার চোখের আড়ালে পূজাকে নিয়ে দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়। এভাবেই গল্প এখানেই শেষ হয়। তোমাদের কি মনে হয় পূজার কি অরুণকে মাফ করে দেওয়া উচিত নাকি তার জন্য এমন শাস্তি ঠিক আছে? অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।